সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান তার প্রতিবেশী দেশগুলোতে হামলা চালাচ্ছে। যেই দেশগুলো এতদিন ধরে বিশ্বব্যাপী স্থিতিশীলতার এবং শান্তিপূর্ণ দেশ হিসাবে বিশ্বব্যাপী বিজ্ঞাপন চালিয়ে এসেছে, সেই আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন এবং সৌদি আরব, সেই দেশগুলোতে ইরান এখন হামলা চালাচ্ছে। ইরানের এই হামলায় এই শান্তিপূর্ণ দেশগুলো অস্থিতিশীল হয়ে উঠেছে। কোথাও কোথাও মানুষ মারা গেছে এবং ব্যাপক হতাহত হয়েছে, এবং এই দেশগুলোর গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা এখন আগুনে পুড়ছে। ইরান থেকে ছোড়া বিস্ফোরণের এই মিসাইলের আগুনে এই স্থাপনায় এই দেশগুলো একেবারে অস্থিতিশীল হয়ে উঠেছে। এখন কথা হইল, এই যে ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার প্রতিবাদে যে এই দেশগুলোতে হামলা চালাচ্ছে, এই দেশগুলো কি এই ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়বে কিনা, এবং অনেকেই উস্কানি দিচ্ছে এই দেশগুলো যেন ইরানের সঙ্গে যুদ্ধে জড়ায় এবং মধ্যপ্রাচ্যে একটা দীর্ঘমেয়াদী যেন যুদ্ধ লেগে থাকে। এটা কেউ কেউ যখন চাচ্ছে, তখন কি একটা বড় প্রশ্ন উঠছে না যে এই দেশগুলো কি যুদ্ধ জড়াবে কিনা? আমি কিছু কনক্রিট তথ্যের উপর ভিত্তি করে বলবো আসলে এই দেশগুলো যুদ্ধে জড়াবে কিনা। পাশাপাশি ইরানে আমেরিকা শাসন ব্যবস্থার পরিবর্তন চাচ্ছে, তবে এভাবে দূর থেকে ইসরায়েল থেকে কিংবা আমেরিকার রণতরী থেকে মিসাইল মেরে, ব্যালিস্টিক মেরে, বোমা মেরে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন সম্ভব না। আয়াতুল্লাহ আলী খামিনি মারা গেছেন, ইরানের শীর্ষ পর্যায়ের অনেকজন মারা গেছেন, সরকারের শীর্ষ পর্যায়ের, এমনকি আরও অনেকে মারা যাবেন, কিন্তু এভাবে শাসন ব্যবস্থার পরিবর্তন সম্ভব না। যদি শাসন ব্যবস্থার পরিবর্তন করতে হয়, আমেরিকা কিংবা ইসরায়েলকে এই দেশটি দখলে নিতে হবে। সেই ক্ষেত্রে স্থলযুদ্ধের প্রশ্ন আসবে। আমেরিকা কি ইরাকের মতো করে ইরানে কি সৈন্য পাঠিয়ে এখানে স্থলযুদ্ধ করে দেশটি দখলে নিয়ে তাদের পছন্দ মতো সরকার বসাবে কিনা, এবং যদি সেটা হয়ে থাকে, কিংবা এই যুদ্ধ বা স্থলযুদ্ধ যেটাই হোক, এইসব যুদ্ধের মধ্য দিয়ে আমেরিকা আসলে এখানে কি করার চেষ্টা করছে, এবং ইরানের পরবর্তী পরিস্থিতি, যুদ্ধ পরবর্তী কিংবা যুদ্ধের এই সময়ের পরিস্থিতি কি হতে পারে, পাশাপাশি ইরান কতটা শক্তি প্রদর্শন করতে পারে, সেই সব নিয়ে আমি কথা বলবো। শুরুতে মধ্যপ্রাচ্যের যে দেশগুলোর কথা আমি বলেছি, আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব, এই দেশগুলো কি ইরানের সঙ্গে যুদ্ধে জড়াবে কিনা। দেখেন, ওয়াশিংটন পোস্ট একটা রিপোর্ট করেছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দেশগুলোকে বলেছে যুদ্ধে জড়ানোর জন্য। তবে সৌদি আরবের বাদশাহ নাকি এই দেশগুলো শেখদেরকে নিয়ে বসেছেন, অর্থাৎ দেশের প্রধানদেরকে নিয়ে বসেছেন, এবং তিনি যুদ্ধে না জড়ানোর জন্যই বলেছেন। কেন বলেছেন সেটাও একটু বলি। সেটা হইল, আপনি ইরান তো হামলা চালাচ্ছে এই দেশগুলোতে, অবশ্যই তাদের একটা ক্ষোভ তো আছে ইরানে পাল্টা হামলা চালানোর, বা ইরানের এই হামলা বন্ধ করার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার সব করার। কিন্তু তারা জানে এখানে যদি তারা যুদ্ধে জড়িয়ে যায়, এই যুদ্ধ সহজে বন্ধ হবে না। এখানে আরও অনেকেই এসে ইরানের সঙ্গে যোগ দিবে, কেউ এসে আবার তাদের সঙ্গে যোগ দিবে, অর্থাৎ একটা সর্বাত্মক যুদ্ধ লেগে যাবে, সহজে এই যুদ্ধ শেষ হবে না। এই যে যেইটার উপর টিকে আছে এই মধ্যপ্রাচ্য, যেটা অনেকটা বসবাসের অযোগ্য, কিন্তু তারা একটা কৃত্রিম পরিস্থিতির মধ্য দিয়ে যে দীর্ঘ সময় ধরে টিকে আছে, এই দেশের যে এই টিকে থাকা হুমকির মুখে পড়বে। এবং তারা যে ধরেন যে তাদের তেল, তাদের বিদ্যুতের যে গ্রিড, সেগুলো যদি ধ্বংস হয়ে যায়, সেগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু এদের টিকে থাকা অসম্ভব। সেই কারণে তারা যুদ্ধে না জড়াতে পারে। এবং ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, একটা খ্রিস্টান দেশ আর একটা ইহুদি দেশ, এই দুইটা দেশের হয়ে সৌদি আরবের কিংবা আরব আমিরাত, কুয়েত, কাতারের মতো মুসলিম দেশগুলো এই দুটো দেশের সঙ্গে যুক্ত হয়ে আরেকটা মুসলিম দেশের সঙ্গে যুদ্ধ করবে, এরকম বুদ্ধি সম্ভবত এখনও সেরকম কোনো শাসকের হয়নি, এরকম কুবুদ্ধি। অর্থাৎ ইহুদি ইসরায়েলের কথায় ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের এই মুসলিম দেশগুলো যুদ্ধ করবে না, আপাতত ইন্টারপ্রিটেশন হচ্ছে এটা। এখন ডোনাল্ড ট্রাম্প এই ঘটনার মধ্য দিয়ে, এই যুদ্ধের মধ্য দিয়ে কিছুটা চাপে পড়েছেন। চাপ মূলত দুই কারণে। তারা তো ইরানে হামলা চালাবে এবং ইরানে একটা দীর্ঘমেয়াদী যুদ্ধ হইতে পারে, এর প্রস্তুতি নিয়ে তারা বেশ কিছু সমরাস্ত্র নিয়ে ইরানের বর্ডারের আশপাশে এসে বসেছে। পাশাপাশি তারা ইসরায়েলে যে সমরাস্ত্র রয়েছে সেগুলো তারা ব্যবহার করতে পারবে, কিংবা ইসরায়েলকে বললে ইসরায়েল এগুলো ছুড়বে ইরানের দিকে। কিন্তু এই যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয়, তখন এই সমরাস্ত্রের যে মজুত করেছে এটা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মার্কিন সৈন্য যে কয়েকজন নিহত হয়েছেন, এবং কুয়েতে যে যুক্তরাষ্ট্রের বিমান ভূপাতিত হয়েছে, এটা নিয়ে খুব সমালোচনার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প নিজের দেশের ভেতরেই। অর্থাৎ তাকে এই সমালোচনার জবাব দিতে হচ্ছে, এবং তার প্রশাসন এবং তার প্রতিরক্ষা যে বাহিনীগুলো রয়েছে, সেই বাহিনীগুলোর সঙ্গে তাকে কন্টিনিউয়াসলি
নেগোসিয়েশন করতে হচ্ছে, কথা বলতে হচ্ছে, এবং এই ক্ষতি কিভাবে মিনিমাইজ করা যায় সেগুলো নিয়ে তাকে ব্যাপক পরিমাণ চাপে পড়ে কাজ করতে হচ্ছে। অর্থাৎ এই যুদ্ধ তার দিক থেকে একটা আপাতত সুখকর বিষয় হইলেও এটা এই সুখ আসলে বেশি দিন থাকবে না। সে তার নিজের দেশেই, নিজের প্রশাসনের কাছেই, নিজের প্রতিরক্ষা বাহিনীর কাছেই সে চাপে পড়বে, এটা মোটামুটি কনফার্ম। ইতিমধ্যেই চাপে পড়েছেন। পাশাপাশি মিডল ইস্টের অন্য দেশগুলোকে যুদ্ধ করার কথা বা ইরানের বিরুদ্ধে হামলা চালানোর কথা বললেও তারা কিন্তু সেভাবে শুনছে না। অর্থাৎ ট্রাম্প মোটামুটি একটা চাপের মধ্যে রয়েছেন। এখন কথা হলো ইরানের শক্তি কেমন, বা ইরান এই কতদিন ধরে পাল্টা আক্রমণ চালিয়ে যেতে পারবে, কিংবা এই যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যে হামলা চালাচ্ছে সেই হামলা কতদিন সহ্য করতে পারবে। আমি যতটুকু শুনেছি বিভিন্ন নিউজ পেপার ঘেঁটে, বিভিন্ন খবরাখবর ঘেঁটে, এবং অনেকে অনেক সূত্র দিয়ে রিপোর্ট করেছে, ইরানের কাছে আর ক্ষেপণাস্ত্র রয়েছে 2500 মতো। এই যে এই 2500 ক্ষেপণাস্ত্র রয়েছে, এই সিদ্ধান্তে আসলে পত্রিকাগুলো কিভাবে এসেছে, কিংবা যারা এই বিষয়ে কনফার্ম করেছেন তারা আসলে কিভাবে করেছে। মূলত ইরানের প্রথমেই এই যুদ্ধের অন্যতম একটা নীতি হওয়ার কথা মার্কিন রণতরীতে হামলা চালানো, কিন্তু ইরান সেটা করেনি। মার্কিন রণতরীকে খুব বেশি লক্ষ্যবস্তু ইরান করেনি। এখন পর্যন্ত তারা তাদের প্রতিবেশী দেশগুলোতে ম্যাসিভ আকারে হামলা চালিয়ে যাচ্ছে, পাশাপাশি ইসরায়েলে হামলা চালাচ্ছে। কিন্তু রণতরীতে যে অর্থে হামলা চালানোর কথা ছিল সে অর্থে হামলা চালাচ্ছে না। অথচ ইরানের জন্য মার্কিন রণতরীতে হামলা চালানো তুলনামূলক সহজ ছিল, কেননা তাদের বর্ডার ঘেরা, তারা এই জায়গাগুলো খুব ভালো করেই চেনে, এবং এখানে তাদের সামরিক স্থাপনা রয়েছে, এবং তারা এখানে লুকিয়ে থেকে কিভাবে হামলা করতে হয় আগে থেকে তাদের সেখানে সরঞ্জাম নেওয়া রয়েছে। অর্থাৎ এই জায়গাগুলোতে মার্কিন রণতরীতে কিংবা আমেরিকান যে নতুন নতুন ঘাঁটি করেছে সেই ঘাঁটিগুলোকে লক্ষ্য করে খুব সহজেই কিন্তু ইরান হামলা চালাতে পারতো। কিন্তু ইরান সেটা করছে না, শুধুমাত্র তাদের ক্ষেপণাস্ত্রের মজুদ কম বলে। কেননা যদি সব ক্ষেপণাস্ত্রই তারা মার্কিন রণতরীতে মেরে দেয়, তাহলে পাশের দেশকে কি মারবে, তাহলে ইসরায়েলকে কি মারবে। এখন পাশের দেশে এই মিসাইল মারা কিংবা বোমা মারার আরেকটা মাহাত্ম্য রয়েছে, সেটা হলো যেন এই দেশগুলো আমেরিকাকে খুব ভালোভাবে চাপ দেয়, এই যুদ্ধ বন্ধ করো, তোমাদের এই যুদ্ধের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। অর্থাৎ ইরান এক ধরনের খেলা খেলছে যে তারা কূটনীতি না করে পাশের দেশগুলোতে এই হামলাটা চালিয়ে যেন এই দেশগুলো আমেরিকাকে কনভিন্স করে, ইসরায়েলকে চাপ দেয় যে তোমরা এই যুদ্ধ করিও না, এই যুদ্ধ করলে আমাদেরই ক্ষতি হচ্ছে, আমরা তোমার মিত্র দেশ। এটা তো গেল যুদ্ধের একটা দিক। যুদ্ধের আরেকটা দিক, ইরান কি দখলে নেবে কিনা যুক্তরাষ্ট্র। যদি দখলে নিতে হয় তাহলে কিন্তু সেখানে তাদের সৈন্য পাঠাতে হবে, এবং তারা স্থলযুদ্ধ করে এই দেশটি দখলে নিতে হবে। কথা হইল, যুক্তরাষ্ট্রের ইরাক অভিজ্ঞতা এবং লিবিয়ার অভিজ্ঞতা যে খারাপ, যে মারাত্মক, সেই জায়গা থেকে তারা এই সিদ্ধান্তে যাবে না। তবে এখানে তারা অন্যভাবে কিছু পরিবর্তন আনবে। সেটা কীরকম আমি একটু বলি। ভঙ্গুর গণতান্ত্রিক প্রজাতন্ত্র, বর্তমান যে সরকার রয়েছে ইরানের, ইসলামিক রিপাবলিক এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা, এরপরে যে শাসন কাঠামোটা রয়েছে, সেই শাসন কাঠামো থেকে একটা ভঙ্গুর প্রজাতন্ত্রের কথা কেউ কেউ বলছেন। সেটা কেমন একটু বলি। অধিকাংশ ইরানিদের মধ্যে ডেমোক্রেটিক কান্ট্রি প্রতিষ্ঠার একটা বাসনা কিন্তু রয়েছে, অর্থাৎ সেটা বাস্তবে রূপ পাবে কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকছে। তবে কেবল বিমান হামলার মধ্যে এই শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটালে গণতন্ত্র আসার সম্ভাবনা খুবই কম। ফলে যে প্রাতিষ্ঠানিক শূন্যতা, অর্থনৈতিক বিপর্যয় ও অবকাঠামোগত ধ্বংসস্তূপ তৈরি হবে তা কাটিয়ে উঠতে বিদেশিদের কোনো অর্থবহ সহায়তা মিলবে না। ট্রাম্পের কাছে গণতন্ত্র কোনো অগ্রাধিকার নয়, যার প্রমাণ ভেনেজুয়েলা। এমনকি যুদ্ধ পরবর্তী ইরান নিয়েও কোনো গোছানো পরিকল্পনাও মার্কিন প্রশাসনের কিন্তু বর্তমানে নাই। এরপরে রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, ওই যে যুক্তরাষ্ট্রে যে একজন পালিয়ে রয়েছেন সাবেক রাজার ছেলে শাহ রেজা পাহলভি, তাকে কি এনে সিংহাসনে বসিয়ে দেবেন কিনা, এরকমও কিন্তু কেউ কেউ ভাবছেন। কিন্তু জানা যাচ্ছে ট্রাম্প সেটাও দিতে ইচ্ছুক নয়। তাছাড়া প্রবাসীদের মাঝে এই শাহ রেজা পাহলভি জনপ্রিয় হইলেও নিজের দেশেই কিন্তু সে খুব একটা জনপ্রিয় না। তার চেয়ে বর্তমান শাসন ব্যবস্থার প্রতি মানুষের আরও বেশি ভালো বিশ্বাস রয়েছে। এই পাহলভি চেয়ে মানুষ এই আয়াতুল্লাহ খামেনির যে শাসন ব্যবস্থা সেটাকে আরও অনেক বেশি পছন্দ করে, অন্তত আরও খারাপের চেয়ে কম খারাপ, একটু ভালো আর কি, এরকম। পাশাপাশি যুদ্ধের ধ্বংসযজ্ঞের মধ্যে তেহরানে বাগদাদের মতো গ্রিন জোন তৈরি করার পরিকল্পনাটিও ইরানিদের কাছে জনপ্রিয়তা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। গৃহযুদ্ধ ও খণ্ড বিখণ্ড রাষ্ট্র, এটার কি সম্ভাবনা রয়েছে? গণতন্ত্র বা রাজতন্ত্রের চেয়েও
বেশি সম্ভাবনা রয়েছে একটি গৃহযুদ্ধ বা রাষ্ট্র কাঠামো পুরোপুরি ভেঙে পড়ার। ইসরায়েল হয়তো একটি খণ্ড বিখণ্ড ও দুর্বল ইরান দেখে খুশি হতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের অবস্থান কিছুটা ভিন্ন। সিরিয়ায় আহমেদ আল সারা বা ভেনেজুয়েলায় বর্তমান পরিস্থিতির দিকে তাকালে বোঝা যায় যুক্তরাষ্ট্র যে কোনো মূল্যে স্থিতিশীলতা দেখতে চায়। আবার উপসাগরীয় দেশগুলো কোনোভাবেই চায় না আরেকটি অস্থিতিশীল ইরান লাখ লাখ শরণার্থী আর সন্ত্রাসবাদের জন্ম দিক, যা পুরো মধ্যপ্রাচ্যের তেল বাণিজ্য ও ইরাক সিরিয়ার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। আইআরসিজি অর্থাৎ ইরানের যে রেভলিউশনারি বিপ্লবী গার্ড যেটা রয়েছে বা সামরিক শাসন, এরকম কি সম্ভাবনা রয়েছে? অর্থাৎ সামরিক কিংবা আইআরজিসি তারা কি ক্ষমতা দখল করবে কিনা? ইরানের শাসন ব্যবস্থার পতন ঘটলে সবচেয়ে শক্তিশালী ও সুসংগঠিত শক্তি হিসাবে আবির্ভূত হতে পারে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে তারা ক্ষমতা দখল করতে পারে। এই নতুন সামরিক সরকার হয়তো উগ্র জাতীয়তাবাদকে পুঁজি করে সমর্থন আদায়ের চেষ্টা করবে। এক্ষেত্রে একটি অদ্ভুত সমীকরণ তৈরি হতে পারে। আইআরজিসি নেতৃত্বাধীন ইরান হয়তো সৌদি আরবের বর্তমান ব্যবস্থার মতো হয়ে উঠবে, অর্থাৎ যেখানে ধর্মীয় গোঁড়ামি কম থাকবে কিন্তু শাসন ব্যবস্থা হবে কঠোর স্বৈরাচারী। তারা আন্তর্জাতিক বিনিয়োগের জন্য মুখিয়ে থাকবে কিন্তু অভ্যন্তরীণভাবে থাকবে চরম দমনমূলক। শেষ পর্যন্ত কি অর্জন হবে? যদি মার্কিন হামলা কেবল পারমাণবিক কেন্দ্র, কিছু শীর্ষ নেতাকে হত্যার মধ্যে সীমাবদ্ধ থাকে, তবে তা গত বছরের যে 12 দিনের যে যুদ্ধটি ছিল সেটার মতোই হবে। সংস্থাগুলোর মতে বিমান হামলা, ইরানের পারমাণবিক কর্মসূচি বড়জোর 2-3 বছর পিছিয়ে যেতে পারে এই হামলার মধ্য দিয়ে। আর যদি শাসক গোষ্ঠী টিকে যায় তবে তারা জাতীয়তাবাদকে উস্কে দিয়ে সরকার বিরোধী বিক্ষোভ দমনের সুযোগ পাবে। শেষ পর্যন্ত ট্রাম্প হয়তো বড় কোনো বিপর্যয় ছাড়া অভিযান শেষ করে বিজয়ী ঘোষণা করবেন নিজেকে। কিন্তু ইরান ও মধ্যপ্রাচ্যে সাধারণ মানুষকে বছরের পর বছর এই যুদ্ধের ধ্বংসযজ্ঞ বয়ে বেড়াতে হবে, যেমনটা আমরা ইরাকে দেখেছি। অর্থাৎ এখানে নানান কিছু ঘটতে পারে, এখানে এই যুদ্ধ দ্রুত শেষও হয়ে যেতে পারে, তবে ইরানের সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে এবং মার্কিন যে সমরাস্ত্রের যে মজুদ সেটা যদি ফুরিয়ে যায়, অর্থাৎ যুদ্ধের ইতি ঘটতে পারে। কিন্তু সেই জায়গা থেকে পরিণতিটা কি ঘটবে সেটা নিয়েই মানুষ আসলে মুখিয়ে রয়েছে। পরিণতি কি হতে যাচ্ছে? ইরান কি মাথা নত করে মার্কিন যুক্তরাষ্ট্রের যেভাবে বলবে সেভাবে হাঁটবে, নাকি ইরান তারা এই হামলা সব কিছু সহ্য করে তাদের আগের শাসন কাঠামো টিকিয়ে রেখে হয়তোবা 2-3 বছরের জন্য পারমাণবিক কার্যক্রম বন্ধ রেখে আবার 2-3 বছর পরে চালু রেখে আবারও তারা শক্তিশালী হওয়ার চেষ্টা চালিয়ে যাবে? সেটা কিন্তু এখন দেখার অপেক্ষায় থাকতে হচ্ছে আমাদেরকে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।